আসসালামু আলাইকুম। আজ 22 সেপ্টেম্বর 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে ইলিশ রফতানি নিয়ে মুখোমুখি দুই মন্ত্রণালয়। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ। যেভাবে বিচার হতে যাচ্ছে শেখ হাসিনার। এবার বিস্তারিত। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের অনীহার পরও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ কেন ভারতে ইলিশ পাঠাবার অনুমতি দিলেন, এই নিয়ে ভয়াবহ সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, ভারত আমাদেরকে সীমান্তে লাশ উপহার দিচ্ছে আর আমরা দিচ্ছি সুস্বাদু ইলিশ। এর পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ফরিদা আখতার। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। তিনি আরও জানান, অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের সেই কমিটমেন্টটা এখনও আগের মতোই আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না। আমি আহ্বান জানাতে পারি, কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। কিন্তু 1.5 মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক ভারতে 3000 টন ইলিশ রফতানির অনুমতির প্রতিবাদে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ভারতে ইলিশ রফতানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান নোটিশটি পাঠান। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রফতানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ। এই ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। এই ইলিশ মাছ যখন সমুদ্র থেকে নদীতে, বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীতে আসে, তখন এই মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। এই কারণে সামুদ্রিক ইলিশের চেয়ে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু। নোটিশে আরও বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশে ভারতীয় এজেন্টরা ও মাছ রফতানিকারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রফতানি করে ও ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে। বাংলাদেশের পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রফতানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয়, যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয়। নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। এই অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায়, তাহলে বাংলাদেশের জনগণ এই পদ্মার ইলিশ খেতে পারবে না। এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মার ইলিশ খাওয়ানো সরকারের জন্য সমীচীন নয়। একথা সত্য যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে আমদানি করে থাকে, কিন্তু ভারত সরকার কখনোই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে কোনো পণ্য রফতানি করে না। বাংলাদেশের রফতানি নীতি 2021-24 অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য কোনো মাছ নয়। এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে।
করেছে। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। দেশের প্রয়োজনীয় সংস্কার ও জনগণের স্বার্থ রক্ষা করা এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ। কিন্তু বাংলাদেশের আপামর জনগণকে বঞ্চিত করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের সঙ্গে বেইমানি করেছে। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন করা হবে। অন্তর্বর্তী সরকার বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ অস্ট্রেলিয়া, কানাডা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত সহ আরও যেসব দেশে বাংলাদেশের মন্ত্রী, এমপি, আমলারা অবৈধভাবে অর্থ পাচার করে জমি, ফ্ল্যাট কেনা সহ নামে বেনামে বিভিন্ন কোম্পানি গড়ে তুলেছেন, তাদের তথ্য সংগ্রহ, পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে সরকারি দপ্তরগুলো মাঠে নেমেছে। কয়েকটি দেশে চিঠিও পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। এই লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সূত্রগুলো জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি। এই লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চাইছেন। বিবৃতি দিয়ে বিগত হাসিনা সরকারের পাচার করা অন্তত 1 লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এখনও পর্যন্ত যে দেশগুলোর কাছে কূটনৈতিক প্রক্রিয়ায় চুরি যাওয়া সম্পদ ফেরত আনতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা, তার মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় তাঁর সঙ্গে দেখা করলে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে দেশটির সরকারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। এ সময় আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেও ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘুষ, দুর্নীতির টাকা ছাড়াও দেশের ব্যাংক থেকে নামে বেনামে বিপুল পরিমাণ টাকা নিয়ে বিদেশে পাচার করার তথ্য রয়েছে। তবে পাচারকৃত এই অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ ও জটিল বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। এ কারণে প্রধান উপদেষ্টা চাইছেন ফেরত আনার আগে সেই সম্পদ সংশ্লিষ্ট দেশের সরকারের সহায়তায় জব্দ করার উদ্যোগ গ্রহণ করতে, যাতে সম্পদগুলো আন্ডারগ্রাউন্ডে চলে না যায়। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ওই দেশগুলোতে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করার জন্য কূটনৈতিক কার্যক্রম শুরু করেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধি নিয়ে টাস্ক ফোর্স গঠন করে ওই টাস্ক ফোর্সের মাধ্যমে অর্থ ফেরত আনার পরবর্তী প্রক্রিয়া শুরু করার বিষয়েও অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক BFIU-কে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কয়েকটি বড় গোষ্ঠী মিলে দেশের ব্যাংকিং খাত থেকে 2 লাখ কোটি টাকার মতো বিদেশে পাচার করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী লন্ডনে 360টা বাড়ি কিনেছেন। তার ভাইও নাকি সমপরিমাণ বাড়ি কিনেছেন। দুবাই, নিউ ইয়র্কের ম্যানহাটন, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়ও বাড়ি আছে। এই সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনতে পারি সেই চেষ্টা করছি আমরা। গভর্নর বলেন, কিছু অর্থ বিভিন্ন গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে নিয়ে গেছে, সেগুলো তো আমরা সহজে আনতে পারবো না। সেক্ষেত্রে আমাদের সম্পদ উদ্ধার কার্যক্রম চালাতে হবে। গণহত্যার বিচার কার্যক্রম সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন সংস্থা পুনর্গঠন করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে। এছাড়া সাবেক অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হককে কোঅর্ডিনেটর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 10 সদস্যের তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন সংস্থায় গত বৃহস্পতিবার পর্যন্ত হত্যা, গণহত্যার 28টি অভিযোগ দায়ের করা হয়েছে। এগুলোতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের প্রভাবশালী সদস্যদের। এছাড়া গণহত্যার নির্দেশদাতা ও গণহত্যায় অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা ও গণহত্যায় উস্কানিদাতা সাংবাদিকদেরও নাম আছে এই তালিকায়। চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ দিয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানা গেছে।
এরপর শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। গত 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর 14 আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই শেখ হাসিনা সহ অভিযুক্তদের তদন্ত ও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই আইনটি প্রণয়ন করা হয়েছিল। এই আইনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতাদের বিচার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। সার্বিক বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার 2টি পদ্ধতি আছে। একটি হলো সরাসরি তদন্ত সংস্থায় কোনো অভিযোগ দায়ের করা, এটা কোনো আইনজীবীও করতে পারেন, অথবা কোনো জ্ঞাত ব্যক্তি যিনি ঘটনা সম্পর্কে জানেন। আর আমরা প্রসিকিউটর নিয়োগ হওয়ার পরে আরেকটি পথ ওপেন করেছি, সেটি হচ্ছে প্রসিকিউশন সংস্থায় কেউ চাইলে অভিযোগ দায়ের করতে পারেন। তদন্ত সংস্থায় বা প্রসিকিউশনে দাখিল করা অভিযোগগুলো তদন্ত সংস্থার অধীনে প্রসিকিউশনের তত্ত্বাবধানে তদন্ত হবে। এই তদন্ত কাজ সমাপ্ত হওয়ার পর তদন্ত সংস্থা একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে চিফ প্রসিকিউটর বরাবর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটি আনুষ্ঠানিক অভিযোগ, যেটাকে আমরা আইনের ভাষায় বলি ফর্মাল চার্জ আকারে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল বরাবর দাখিল করবেন। তখন ট্রাইব্যুনালের বিচারকরা ফর্মাল চার্জ শুনানির দিন ধার্য করবেন। ট্রাইব্যুনাল যদি ফর্মাল চার্জের ভেতরে যে তথ্য উপাত্ত দেওয়া আছে, সাক্ষীদের নাম দেওয়া আছে, তা সঠিক বলে মনে করেন, তাহলে ট্রাইব্যুনাল ওই অভিযোগ আমলে নেবেন। অর্থাৎ আসামিদের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে তা আমলে নেবেন। আমলে নিয়ে একটি অভিযোগ গঠনের দিন ধার্য করবেন, যেটাকে আমরা বলি চার্জ হিয়ারিং। ট্রাইব্যুনালে চার্জ হিয়ারিং হবে। সেখানে বাদীপক্ষ আসামিপক্ষ শুনানি করবেন। বাদীপক্ষ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানাবেন। আসামিপক্ষ চার্জ থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানাবেন। দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল যদি অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পেয়ে থাকেন, তখন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন। অথবা যদি আসামিদের বিরুদ্ধে অভিযোগ অসত্য প্রমাণিত হয়, তাহলে আসামিদের অব্যাহতি দিতে পারেন। যদি অব্যাহতি দেন, তাহলে ওখানেই মামলা শেষ। আর যদি অভিযোগ গঠন করেন, তখন ট্রাইব্যুনাল সাক্ষীদের ডাকবেন সাক্ষ্য দিতে। তারপর ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান হবে। আসামিপক্ষ সাক্ষীদের জেরা করবেন। আসামিপক্ষ সাক্ষ্য প্রদানের সুযোগ পাবেন। আসামিপক্ষ তাদের পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ পাবেন। সাফাই সাক্ষ্য শেষে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের দিন ধার্য করবেন। উভয় পক্ষ সেখানে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল একটি রায়ের দিন ধার্য করবেন, তারপর রায় প্রদান করবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা যখন ব্যস্ত থাকি তখন অপকর্ম বা অন্যায় কাজে কখনোই জড়িত হই না, কিন্তু যখন অবসর থাকি তখন কিন্তু এই ধরনের আশঙ্কা থাকে। এই প্রশ্নটি অনেককে করা হয় যে অবসরে কি করেন? তখন কেউ বলেন গান শুনি, বই পড়ি, বেড়াতে যাই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কিন্তু দেখুন, অবসরে করা কাজটির মধ্য দিয়েই কিন্তু অপরাধ প্রবণতার ঘুণ পোকা আমাদের মাথায় চেপে বসে। সুতরাং অবসরটাকে যথার্থভাবে কাজে লাগাবার জন্যে মনকে কাজ দিতে হবে, নিজেকে কাজের মধ্যে রাখতে হবে। সেটা হতে পারে আনন্দের কাজ। আপনি বই পড়ছেন, ভালো, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু পড়ুন, তাহলে অবসরটা যেমন ভালোভাবে কাটবে, ঠিক তেমনি সুদূর প্রসারী আপনার লাভও হবে। সুতরাং আসুন আমরা আমাদের অবসরকে সুন্দর করি, অবসরকে এমন এমন বিষয় দিয়ে সাজাই যাতে ব্যস্ততার মধ্যে তা অনুঘটক হিসেবে কাজ করে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোশ পরা একদল ইসরায়েলি সেনা সদস্য কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ব্যুরো অফিসে ঢুকে টিভি চ্যানেলটি বন্ধ করে দেয়। পশ্চিম তীরে অবস্থিত আল জাজিরার ব্যুরো অফিসের প্রধান ওয়ালিদ আল ওমারি গণমাধ্যমকে জানান, রোববার ভোরে ইসরায়েলি সেনারা এসে আল জাজিরার সম্প্রচার আগামী 45 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়ে অফিসে তালা লাগিয়ে গেছে। খবর আরব নিউজ ও আল জাজিরার। এ সময় ইসরায়েলি সেনারা বলেন, আল জাজিরার সম্প্রচার আগামী 1.5 মাস বন্ধ রাখার জন্য আদালতের একটি রায় রয়েছে।
ইসরায়েলি সেনারা আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারিকে বলেন, আমরা আপনাকে এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে অফিস ছেড়ে চলে যেতে বলছি। একটি ভিডিও ফুটেজে দেখা যায় ভারী অস্ত্রধারী ও মুখোশধারী সেনারা অফিসে ঢুকছে। তারা টিভি সম্প্রচার বন্ধের আদেশ দিলেও কারণ বলতে পারেনি। গত সপ্তাহে ইসরায়েলের সরকার ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের অভ্যন্তরে চ্যানেলটি পরিচালনা করা নিষিদ্ধ করার 4 মাস পরে আল জাজিরার সাংবাদিকদের প্রেস কার্ড বাতিল করেছে। ইসরায়েলের দাবি, আল জাজিরা এখন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে নিয়ে ইসরায়েলের যুদ্ধ কভার করে। ইসরায়েলি সামরিক বাহিনী বারবার কাতারের এই টিভি চ্যানেলের সাংবাদিকদের গাজায় হামাস বা তার মিত্র ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত সন্ত্রাসী এজেন্ট হিসেবে অভিযুক্ত করে আসছে। তবে আল জাজিরা ইসরায়েল সরকারের এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং ইসরায়েল পরিকল্পিতভাবে গাজা উপত্যকায় এই টিভির কর্মীদের লক্ষ্যবস্তু করে আসছে বলে অভিযোগ করেছে। গত অক্টোবরে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে একটি বিল পাস হয়। এতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমগুলোকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় আল জাজিরার অফিস রয়েছে। 2022 সালের মে মাসে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করে ইসরায়েল। ওই সময় জেনিন শহরে ইসরায়েলের একটি সামরিক অভিযানের খবর কভার করছিলেন তিনি। হামাসের সঙ্গে সংঘাত চলাকালে ইসরায়েলি বোমা হামলায় 2 শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।